ষষ্ঠ শ্রেণী কৃষি শিক্ষা প্রথম অধ্যায়টা হচ্ছে আমাদের জীবনে কৃষি। তো আমরা এখানে অষ্টম পৃষ্ঠা থেকে যে সৃজনশীল ছিল সেটার উত্তর আজকে জানবো। তো অষ্টম পৃষ্ঠার সৃজনশীলের মধ্যে ছিল মাঠ ফসল কাকে বলে। তো মাঠ ফসল কাকে বলে অর্থাৎ এর উত্তরটা হচ্ছে জমিতে বেড়া ছাড়া খোলা অবস্থায় যেসব ফসল চাষ করা হয় সেগুলোকে মাঠ ফসল বলে। তো খোলা অবস্থায় যেসব ফসল চাষ করা হয় সেগুলোকে মাঠ ফসল বলে, যেমন ধান, গম, পাট ইত্যাদি। খ নাম্বার প্রশ্ন হচ্ছে কৃষি মানুষের মৌলিক চাহিদা পূরণ করে, ব্যাখ্যা করো। উত্তর হচ্ছে মানুষের মৌলিক চাহিদাগুলো সংবিধান অনুসারে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা আর চিকিৎসা এ সব কটি চাহিদা পূরণ হয় কৃষি থেকে। ধান থেকে চাল, গম গাছ থেকে গম, ফল গাছ থেকে ফল খাদ্য হিসেবে পাই। পাট, তুলা ও রেশম থেকে কাপড় তৈরির সুতা পাই। কাঠ, বাঁশ, খড়, শন, গোলপাতা ইত্যাদি থেকে গৃহ নির্মাণ সামগ্রী ও আসবাবপত্র পাই। বাঁশ, খড়, নাড়া, গবাদি পশুর বিষ্ঠা, গাছের ডালপালা ইত্যাদি জ্বালানি হিসেবে ব্যবহার করি। কাঠ ও আখের চূড়া, বাঁশ ইত্যাদি থেকে কাগজ পাই। আমলকি, হরিতকি, বহেড়া, কেশটি, থানকুনি, বাসক ইত্যাদি থেকে ঔষধ পাওয়া যায়। আর এর সব কিছুই হলো কৃষি। সুতরাং বলা যায় কৃষি মানুষের মৌলিক চাহিদা পূরণ করে। চিত্র ক এর ফসলটি কোন ধরনের, এর কারণ ব্যাখ্যা করো। অর্থাৎ আমরা মেইন বই যদি একটু ওপেন করি, মেইন বইয়ের চিত্র কটা কোন ধরনের, এর কারণটা ব্যাখ্যা করব। চিত্র ক এর ফসলটি হলো ধান, আর ধান হলো আমাদের মাঠ ফসল, যেটা আমরা বই থেকে পড়ে বুঝেছি। ধানকে মাঠ ফসল বলার কারণগুলো হলো নিম্নরূপ। 1. ধান জমিতে বেড়া ছাড়া অর্থাৎ খোলা অবস্থায় চাষ করা যায়। 2. প্রতিটি গাছের আলাদাভাবে যত্ন নেওয়ার প্রয়োজন হয় না। 3. প্রতিটি গাছের গোড়ায় আলাদাভাবে সার দিতে হয় না। 4. প্রতিটি গাছের গোড়ায় আলাদাভাবে সেচ দিতে হয় না। 5. চাষ করার জন্য সমতল ও নিচু ভূমি উত্তম। সর্বোপরি ধান একটি দানাজাতীয় ফসল এবং এর দানাজাতীয় ফসল মানেই হচ্ছে মাঠ ফসল। প্রশ্নের সৃজনশীলের ঘ নম্বর প্রশ্নে আছে অর্থনৈতিক বিবেচনায় চিত্রের কোন ফসলটি অধিক গুরুত্বপূর্ণ, এর সম্পর্কে তোমার মতামত তুলে ধরো। ঘ এর উত্তর হচ্ছে চিত্র ক এর ফসলটির নাম ধান এবং চিত্র খ এর ফসলটি হলো আম। ধান হলো ফসল, অন্যদিকে আম হলো একটি উদ্যান ফসল। অর্থাৎ ধান হলো একটা মাঠ ফসল আর অন্যদিকে আম একটা উদ্যান ফসল। কারো যদি একখণ্ড জমি থাকে তবে সে তার জমিতে বছরে 3 বার ধান চাষ করতে পারে। এর মাধ্যমে সে তার সারা বছরের খাদ্য চাহিদা মিটিয়ে অতিরিক্ত অংশ বিক্রি করে অন্যান্য চাহিদা পূরণ করতে পারে। ধানের উৎপাদন খরচও খুব বেশি লাগে না। পক্ষান্তরে আম চাষের জন্য উঁচু জমির দরকার হয়। একটি আম গাছ লাগিয়ে তা থেকে ফলন পাওয়ার জন্য কমপক্ষে 4 থেকে 5 বছর অপেক্ষা করতে হয়। আবার এক বছর আম ধরলে পরবর্তী বছর আম নাও ধরতে পারে, তো কম ধরবে। আম চাষের প্রতিটি গাছের আলাদা যত্ন নিতে হয় বলে গাছ প্রতি খরচও বেশি পড়ে। সুতরাং অর্থনৈতিক বিবেচনায় আমের চেয়ে ধান বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এই হচ্ছে সৃজনশীল 1 এর উত্তর। এখন আমরা দেখব সৃজনশীল 2, অর্থাৎ পৃষ্ঠা 2 নং সৃজনশীল প্রশ্নের উত্তর হচ্ছে কৃষি বিষয়ক একটি সমস্যার নাম লেখো। কৃষি বিষয়ক একটি সমস্যার নাম হলো ফসলের রোগবালাই। তুমি এটাও দিতে পারো যে বন্যা, খরা, এগুলোও দিয়ে দিতে পারো। কৃষি বিষয়ক একটা সমস্যার নাম। অতিবৃষ্টি, অনাবৃষ্টিও দিতে পারো। অভিজ্ঞ কৃষকের জন্যই কৃষিকাজ চলমান আছে, ব্যাখ্যা করো। খ নাম্বারের প্রশ্নটা হচ্ছে এটা। তো এটার উত্তর হচ্ছে কৃষি একটি আধুনিক প্রযুক্তি আর এ প্রযুক্তির সঠিক বাস্তবায়নের মাধ্যমে সর্বোচ্চ ফল লাভের জন্য অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। একজন অভিজ্ঞ কৃষক তার দীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে কৃষির যে কোনো তথ্য দিতে পারেন। একজন অভিজ্ঞ কৃষকের কাছ থেকে নবীন কৃষকরা তথ্য নিয়ে তাদের সমস্যার সমাধান করেন এবং পরবর্তীতে তারাও অভিজ্ঞ হয়ে ওঠেন। আর এভাবে অভিজ্ঞ কৃষক কৃষিকে চলমান রাখেন, যেটা আমরা মেইন বই থেকে জানতে পারলাম। অর্থাৎ মেইন বই আমরা যখন পড়েছিলাম তখন আমরা দেখছি যে এইগুলো কীভাবে একজন অভিজ্ঞ কৃষক বাকি কৃষকদের সাহায্য করেন। তো এই হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর। এখন আমরা চলে যাব গ নাম্বার প্রশ্নের উত্তরে। তো গ নাম্বার প্রশ্নটা হচ্ছে মীর হোসেন সাহেবের মেলার অভিজ্ঞতা কিভাবে কাজে লাগিয়েছেন তা ব্যাখ্যা করো। তাহলে গ নম্বরের উত্তর হচ্ছে কৃষি বিষয়ে প্রয়োজনীয় তথ্য জানার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম কৃষি মেলা। এ মেলায় এক নজরে নানা ফসলের বাহারি সমাহার দেখা সম্ভব হয়। কৃষি বিষয়ক নানা সমস্যা ও তার সমাধান সংবলিত নানা লিফলেট, পুস্তিকা, বুলেটিন, পত্রিকা এ মেলায় প্রদর্শিত হয়। এগুলো বিনামূল্যে সবাইকে দেওয়া হয়। এছাড়া কৃষি মেলা থেকে উন্নত জাতের চারা, বীজ, সার, কলা কৌশল, প্রযুক্তি ইত্যাদি সম্পর্কে ভালোভাবে জানা যায়। মীর হোসেন সাহেব তার জেলা শহরে আয়োজিত এরকম একটি কৃষি মেলায় গিয়ে কৃষি বিষয়ক বহু তথ্য বাস্তবে দেখেন। পড়ার জন্য লিফলেট, পুস্তিকা নিয়ে আসেন। মেলা থেকে প্রাপ্ত
অভিজ্ঞতা মীর হোসেন সাহেবের চিন্তার দুয়ার খুলে দেয় এবং তিনি তার বাড়িতে করা বাগানের নানাবিধ সমস্যার সমাধানের পথ খুঁজে পান। এখন তিনি নিজেই চারা তৈরি করতে পারেন, সময়মতো প্রয়োজনীয় সার দিতে পারেন, প্রয়োজনে উন্নত কৌশল ব্যবহার করতে পারেন। অর্থাৎ কৃষি মেলার অভিজ্ঞতা মীর হোসেন সাহেবকে বাগানের নানাবিধ সমস্যা সমাধানের ব্যাপারে দক্ষ করে তুলেছে। এই ছিল আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর। এবার আমরা ঘ নম্বর প্রশ্নের মধ্যে যাব। মীর হোসেন সাহেবের প্রতিবেশীদের সাথে অভিজ্ঞতা বিনিময়ের ফলাফল বিশ্লেষণ করো। তাহলে উত্তর হচ্ছে, মীর হোসেন সাহেব ছিলেন একজন অনভিজ্ঞ শাকসবজি, ফুল ও ফলের বাগান প্রস্তুতকারক। তিনি জানতেন না বাগান করার উপযুক্ত স্থান কোনটি, কীভাবে বীজ ও কলম সংগ্রহ ও প্রস্তুত করতে হয়, কখন ও কীভাবে সঠিক পরিমাণে সার দিতে হয়, কীভাবে রোগবালাই দমন করতে হয়। বাগান করার এসব বিষয়গুলো সম্পর্কে না জানার কারণে মীর হোসেন সাহেব বাগানের নানাবিধ সমস্যার সমাধান করতে পারছিলেন না। তিনি কৃষি মেলায় গিয়ে বাগান করার এসব সমস্যা সমাধানের বিষয়গুলো বাস্তবে দেখেন এবং পড়ার জন্য বই নিয়ে আসেন। এরপর থেকে তিনি নিজেই তার বাগানের সমস্যাগুলোর সমাধান করতে থাকেন। এভাবে বাগান করার ব্যাপারে তিনি একজন অভিজ্ঞ কৃষক হয়ে ওঠেন। মীর হোসেন সাহেব তার অভিজ্ঞতা প্রতিবেশীদের সাথেও বিনিময় করেন। এতে করে তার প্রতিবেশীরাও বাগান করার ক্ষেত্রে বিদ্যমান নানা সমস্যা সমাধানের পথ জানতে পারেন। একইভাবে প্রতিবেশীরা গ্রামের অন্যান্যদেরকেও বিষয়গুলো জানিয়ে দেন। অর্থাৎ দেখা যাচ্ছে মীর হোসেন সাহেবের অভিজ্ঞতা বিনিময়ের ফলে পুরো গ্রামবাসী শাকসবজি, ফুল, ফল এর বাগান করার ব্যাপারে অভিজ্ঞ হয়ে ওঠেন। এর মাধ্যমে গ্রামের সবাই স্বাবলম্বী হয়ে ওঠে এবং গ্রাম থেকে দরিদ্রতা দূর হয়। এই হচ্ছে আমাদের আজকের 1 এবং 2 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করতে থাকবেন।